আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। ভারত বাংলাদেশ সম্পর্কের একটা তলানিতে এসে সকল কিছুকে ঠেকিয়েছে। আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চলমান উত্তেজনাকে কেন্দ্র করে তিনি বলছেন যে সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই রকম নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই। মানে সীমান্তে যদি ভারত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে, বিএসএফরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে, অতীতের মতন এবার আর ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে বিজিবিকে, বাংলাদেশ বর্ডার গার্ডকে কি নির্দেশনা দেওয়া হলো সেটা শুনলে আপনারা অবাক হবেন। দীর্ঘ 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগ যেটা পারেনি, এখন ইউনূস সরকার সেটাই করছে। ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, টক্কর দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিজিবিকে বলা হয়েছে সীমান্তে যদি কোনো লাশ পড়ে তাহলে তার প্রতিবাদ করতে এবং ভারতকে যেন কোনো পরিমাণ ছাড় না দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন বিএসএফকে পিঠ দেখানোর সময় নয়, এখন পাল্টা জবাব দেওয়ার সময় বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে 15 বছর ধরে অনেক সুবিধা নিয়েছে, ভারতকে আর ছাড় নয়, ভারতকে আর ছাড়া যাবে না। বাংলাদেশ নিয়ে যা শুরু করেছে ভারত, সেটা কখনোই ছাড় দেওয়ার মতো নয়। ভারতকে কঠিন জবাব দিতে হবে, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, সীমান্তে কড়া নজরদারি দিতে বলেছে বিজিবিকে। চলুন কথা না বাড়িয়ে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত সীমান্তে কিভাবে বিজিবিকে কড়া বার্তা দিতে বলল, কঠিন প্রতিবাদ করতে বলল, রুখে দাঁড়াতে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা আমরা শুনি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন। আমি বিজিবিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনার বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য ফরাদ ভাই কথার উত্তরে আমি বলছি, আজকে সকালেই কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। বিজিবি এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। ডিউরিং ওয়ার এই বিজিবি কিন্তু সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, কিন্তু বিএসএফের ক্ষেত্রে কিন্তু এটা নয়। আমাদের যে আমি লাস্ট যে অপারেশনাল অর্ডার, যেটা আমি আই ওয়াজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার, ওইখানে কিন্তু স্পষ্ট লেখা আছে বিজিবি একটা ডিভিশন প্লাস এলাকা তারা প্রোটেক্ট করবে। আর আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। বিজিবি যে 4টা ব্যাটালিয়ন আছে, যে শুধু ঢাকার জন্য, এখন কয়টা আমি জানি না, এই 4টা ব্যাটালিয়নের কাজ হলো ডিউরিং ওয়ার ঢাকাকে প্রোটেক্ট করা। যেহেতু আমাদের যে সৈনিক সংখ্যা এখন অবশ্য ডিভিশন অনেক বেড়েছে, পুরা বর্ডারে কিন্তু এটা প্রায় লেগে যায়। মাজার ভাই আবার বলছেন যে অনেক সময় অনেকে এই বিজিবির বাজেট, সেনাবাহিনীর বাজেট নিয়ে অনেকে কথা বলেন। তো মাজার ভাই আমার মনে হয় এই জিনিসটা সবাই সামনে আনবেন যে বিজিবি এবং সেনাবাহিনীর বাজেটের আরও বহু প্রয়োজন রয়েছে। আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের
এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে এখন। এটা আমি এখনও স্ট্যান্ড করি যে তারা কোনো অবস্থায় পিঠ দেখাতে পারবে না। ওই যে ঠাকুরগাঁয় যেটা মারা গেছে ওইটাই আমার এই ভাইয়েরই লেগছে যে ওরা কিন্তু গরু আনার জন্য গেছে এবং কয়েকটা গরু কিন্তু এদিকেও চলে আসছে। এই ক্ষেত্রে আমাদেরও একটুখানি সজাগ হইতে হবে, এই গরু আনতে যেয়ে যেন জীবনটা যেন না দেয়। আমার একজন পরিচিত একটাই ছিল যে অফিসে কাজ করতো, সে ওই মানে পঞ্চগড় না কোথাও ওদিকে বাড়ি। তার কিছুদিন পরে সে বললো আমি আর চাকরি করবো না। আমি বললো কেন চাকরি করবো না, কেন যাচ্ছ? বল স্যার একটা গরু মাসে আনলেই তো আমার এক মাসের পয়সাটা হয়ে যায়। কিন্তু সে চিন্তা করে না যে এই গরুটা আনতে যায় কিন্তু তার জীবনটা চলে যেতেছে। এই গরু চোর ব্যতীত এই আমি বলবো যে এগুলির গরু চোর এইগুলি। এই ক্ষেত্রে যদি অন্য কোনো রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিয়েছে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখে কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে। দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আছে এখন, খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু লাফাচ্ছে, কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না। তাদের আইনের আওতায় আনতে হবে এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে। যে ভবিষ্যতে আসবে তারই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখেছেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না। আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দিবে না। আরেকটা হলো একের পরে কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসী কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। যেহেতু যারা জামিন পেয়ে গেছে তাদের কিন্তু আটকানো সম্ভব না। যেহেতু এরা 20 বছর 25 বছর এক একজন জেলে ছিল, তারা এখন ওই 20-25 বছর জেল খাটার পর বের হয়ে যাচ্ছে, তারা আইনি প্রক্রিয়ায় কিন্তু বের হচ্ছে। এই জন্য তারা যদি বের হয়ে এসে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে ভালো, কিন্তু যদি তারা কোনো সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তাদের আইনের আওতায় নিয়ে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। জেলার সাথে বলবো আপনাদের এখানে যারা কয়েদি হিসাবে যাচ্ছে বা যেই জায়গাতে যার যেটা প্রাপ্য ওইটাই শুধু দিবেন, এক্সট্রা কাউরে কোনো কিছু দিবেন না। এই ফেন্সি ডিল 100 টাকা খেয়ে হয়তো ছেড়ে দিচ্ছ, বাট এই ফেন্সি ডিলটা যেসব তোমার ছেলে বা তোমার ভাই খাবে সেই সব তুমি বুঝবা যে এই 100 টাকা আমি কেন নিছিলাম, এই ফেন্সি ডিলটা কেন আমি ছাড়ছি। এই মাদকের প্রবণতাটা কিন্তু খুবই বেড়ে গেছে। মাদক পরিদপ্তরকে আমরা কিন্তু হাতিয়ারও দিচ্ছি, কিন্তু এই হাতিয়ার দেওয়া হচ্ছে এই কারণে যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য। এই মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। এবার আমি যে হুজুরদের বলবো আপনারা মসজিদে খুতবার সময় আপনারা এইগুলির উপরে একটুখানি বেশি আলোকপাত করবেন। এটার উপরে আর একটা হলো ঘুষের উপরে একটু বেশি আলোচনা করবেন। আমার মনে হয় যদি ঘুষটা উঠে যেত আমার মনে হয় সব দেশের সমস্যার সমাধান হয়ে যেত। ঘুষ হলো আমাদের সবচেয়ে বড় ব্যাধি। আমাদের সবচেয়ে বড় ব্যাধি হচ্ছে হলো ঘুষ। প্রতিটা জায়গায় ঘুষ, প্রতিটা পদক্ষেপে ঘুষ। এটা যদি যতদিন পর্যন্ত এটা না কমে আসবো আমার এই বক্তৃতা আমাদের এই আয়োজন কোনো কাজে দিবে না, এটা কোনো কাজে দিবে না। আপনাদের মন মানসিকতা সব চেঞ্জ করতে হবে। এই যে হারাম খাবারটা না, এই হারাম খাবার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে যাচ্ছে, আর ওদিক দিয়ে হারামের পয়সা পকেটে নিতেছি, কোনো লাভ হবে না। হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুররা বলতে পারবে নামাজ কবুল হয় কি কবুল হয় না আমি জানি না। আল্লাহ হচ্ছে কারটা কবুল করবে কেউ জানে না, আল্লাহ কবুল করার মালিক হলো উনি। বাট আমার মনে হয় আল্লাহ এই ক্ষেত্রেও আমার মনে তাকে ছাড় দিবে না। এই জন্য আপনারা অনুরোধ করবো এই ঘুষ বাণিজ্য থেকে আপনারা সবাই সরে আসতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইকে, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের ই পান আপনারা আমারে বলো, আমারও ক্ষেত্রে যদি কোনো ঘুষের আলামত পান
আপনারা আমার বলবেন। আর আরেকটা জিনিস হলো, এই পুলিশ ডিপার্টমেন্ট, বিডিআর, এইগুলিতে দেখা যায় যে একটা ভর্তি বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। কোন এই যে কনস্টেবল নিয়োগ করা হলো বা এসআই নিয়োগ করা হলো, এখানে আইজি সাহেব আছে, অন্যান্য, আপনারা একটা এক্সাম্পল দিতে পারবো কিনা আমি কারোর জন্য রিকোয়েস্ট করছি? একটা যদি এক্সাম্পল দিতে পারে যে কারোর জন্য আমি রিকোয়েস্ট করছি যে তার এই ছেলেটা তুমি নিয়ে নাও বা এই এসআইটা তুমি নিয়ে নাও। যদি আমার এখান থেকে যদি রিকোয়েস্ট না যায়, তো নিচের লেভেলে তো আর কারোর রিকোয়েস্ট দেওয়া উচিত না। আপনারা একেবারে তদবির ছাড়া আপনারা এই কাজ করে যাবেন। তো এখানে আরেকটা যে সমস্যা হচ্ছে, আমাদের এখানে অনেক রাজনীতি নেতারা আছে, আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিচ্ছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা, আমাদেরও তেল দেওয়া দরকার নেই, কারো তেল দেওয়া দরকার নেই, এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে। বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস আছে, সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আর কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, এই দিকে আপনার খেয়াল রাখতে হবে। আগে আপনারা দেখছেন যে পুলিশ বাদী হয়ে কেস দিত, 10টা হলো নাম আর 300 হলো 200 হলো বেনামি। এটা এখন পুলিশের থেকে চলে গেছে আপনাদের মানে সিভিলে। এখন আপনারা করতেছেন 10টা নাম, এই 200-100 বেনামি। এই যে এইটা করে, এই যে মানে যারা দোষী না তাকে আপনারা নাম দিয়ে আমাদের কিন্তু ইনভেস্টিগেশন করতেও ডিফিকাল্ট করতেছেন, এবং অ্যাকচুয়াল কালপিটও কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা আইজি মহোদয়কে আমরা ইনস্ট্রাকশন দিছি, যারা ভুয়া মামলা করবে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়ার জন্য। ভুয়া মামলাকারীদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না, সব ভুয়া মামলাকারীদের আমরা আইনের আওতায় আনবো। আর এর সাথে সাথে আরেকটা, যে দোষী সেও ছাড় পাবে না, কোনো দোষীকেও ছাড় দেওয়া হবে না। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ভারত বাংলাদেশ সম্পর্কের একটা তলানিতে এসে সকল কিছুকে ঠেকিয়েছে। আর এর জন্য আমাদের দুই দেশের যেই রাজনৈতিক গোষ্ঠীগুলো আছেন তাদের অধিকাংশই কিন্তু দায়ী। আর সেই ক্ষেত্রে ভারতের দায়টা হচ্ছে 95%, আর 5% আমাদের দেশেও একটা গোষ্ঠী আছেন যারা ভারতের বিরুদ্ধে রাজনীতিটাই করেন, পাকিস্তানপন্থী হইয়া ভারতের বিরুদ্ধে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে 95% ভারতীয় এই মুহূর্তে বা পলিটিশিয়ানরা যারা আছেন বাংলাদেশ ইস্যুতে একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা প্রচার প্রচারণা চালাচ্ছেন, এগুলো নিয়ে সীমান্তে দেখা দিয়েছে উত্তেজনা। আর যেহেতু সীমান্ত উত্তেজনা আছে, ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশ থেকে কখনো 3 লক্ষ হাতে টানা রিক্সা, কখনো বাংলাদেশের নাগরিকরা সীমান্তে চলে যাচ্ছে, কখনো বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করছে, নানান ধরনের বক্তব্য দেওয়ার পরে আমরা দেখছি ভারতের মিডিয়া বলছে যে সীমান্তে তাদের 35,000 সেনা সদস্য তারা মোতায়েন করেছে। এখন সেটার সত্যতা আমাদের দেশের গণমাধ্যম থেকে আসে নাই, তবে আমাদের বিজিবি অতীতের যে কোনো সময়ের তুলনায় খুবই স্ট্রংলি এখন ফাংশন করছে, আমি ধন্যবাদ জানাই। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা জিনিস পার্থক্য আছে, কি জানেন? বিএসএফের হাতে প্রতিনিয়ত বাংলাদেশিরা যেভাবে জীবন দিচ্ছে, কিন্তু আমাদের বিজিবির হাতে জীবন দেওয়ার বদলে তারা গ্রেপ্তার হচ্ছে। গেল 5ই আগস্টের পর থেকে যখন ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন, তখন সরকারের পক্ষ থেকে বিজিবিকে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আর সেই নির্দেশনাগুলোকে সুন্দরভাবে বাস্তবায়ন করছে বিজিবি। ভারতের একটা মানুষও মানুষ, তারও জীবন আছে, গরিব মানুষ। আমাদের দেশের একটা গরিব মানুষ, সেও মানুষ, তারও জীবন আছে। পেট চালাইতে গিয়া হয়তো এই পার থেকে একটা গরু ওই পারে নেয়, ওই পার থেকে একটা গরু এই পারে আনে। আর এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সীমান্তে যে হত্যা হচ্ছে সেটা কিন্তু ভারত বন্ধ করছে না। প্রতিনিয়ত কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, আর যার কারণে বাংলাদেশের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী ভারতের এই সকল অ্যাক্টিভিটিজের জন্য আমরা কিন্তু ভারতের বিরুদ্ধেই নিজেদের মন মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে নিজের অজান্তেই। এখন আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, চলমান উত্তেজনাকে কেন্দ্র করে তিনি বলছেন যে সীমান্তে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই রকম নির্দেশ দেওয়া হয়েছে, প্রস্তুতিও সেই রকমই। মানে সীমান্তে যদি ভারত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করে, বিএসএফরা উস্কানিমূলক কর্মকাণ্ড করে, অতীতের মতন এবার আর ছাড় দেওয়া হবে না। অলরেডি গেল নভেম্বর মাস থেকে, আপনার শুধুমাত্র নভেম্বর মাসেই
সীমান্তে ভারতের সাথে আমাদের যে সীমান্ত আছে সেইখানে বিজিবি খুবই কড়াকড়ি অবস্থান নিয়েছে। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশিদের যেমন আটক করছে, পাশাপাশি ভারতেরও 11 জন নাগরিককে কিন্তু আমরা আটক করেছি, আমরা তাদের গুলি করি নাই। আমি এই জিনিসটাই বলি, যদি কোনো বাংলাদেশি আপনাদের রাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ করে তাকে আপনি গ্রেপ্তার করুন, অবশ্যই সে অনুমতি ছাড়া এক দেশ অন্য দেশে যেতে পারবে না, গ্রেপ্তার করুন, কিন্তু তাকে পাখির মতন আপনারা শোয়াই দিবেন, এটা তো ভাই কোনো রকমে মানা যায় না। তো এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো সময় বিজিবি পিঠ দেখাবে না, আবার বুক দেখাবে। বিজিবিকে বলা হয়েছে সীমান্তে কোনো ধরনের উত্তেজনায় কোনো রকম ছাড় এবার আর দেওয়া যাবে না। কোনো উস্কানি যদি ভারতের তরফ থেকে এসে আমাদের দিকে আসে তাহলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আমরা বলছি পঞ্চগড় সীমান্তে যেই ঘটনাটা ঘটেছে, বাংলাদেশের যুবককে হত্যার ইস্যুটা ছিল, তো তিনি বলছেন আমরাও বিজিবিকে নির্দেশনা দিয়ে দিয়েছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রক্ষার আপনার সকল ধরনের অ্যাক্টিভিটি যেন চালু থাকে। বিজিবি সীমান্তে সবসময় প্রস্তুত থাকবে, তবে সীমান্তে ওই অর্থে সেই ধরনের বড় কোনো উত্তেজনা নেই। তবে যদি ভারত কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা করে আমরা এবার বুক চেতিয়ে এবার কিন্তু তা মোকাবিলা করব। সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদেরকেও আমাদের সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, উদ্বেগের কোনো কারণ নেই। আর বিজিবিকে বলা হয়েছে যে বিজিবি আভ্যন্তরীণ এবং সীমান্তে নিরাপত্তায় এখন কাজ করবে, তবে আভ্যন্তরীণ কাজটা কমিয়ে বিজিবির সদস্যদেরকে সীমান্তে মনোযোগ দেওয়ার আপনার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বরাবরই আমাদের বিজিবি ভাইদের উদ্দেশ্যে বলি, জওয়ানদের উদ্দেশ্যে বলি যে এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময় ভারত থেকে অনেক সময় বিএসএফের সদস্যরা বাংলাদেশের সীমানা কাঁটাতারের বেড়া অতিক্রম করে আমাদের দেশে ঢুকে কিন্তু গুলি চালাতো, আমাদের দেশে ঢুকে বাংলাদেশের নাগরিকদের উপর তারা আপনার হামলা চালাইতো, ধৈর্য নিয়ে যাইতো। তখন আমাদের বিজিবি এক ধরনের বক্তব্য দিত, আর যার কারণে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে আমার দেশ, আমার বিজিবি তাহলে সীমান্তে কি করছে। সো এখন নতুন পরিবর্তিত অবস্থায় আমাদের পক্ষ থেকে আমরা কোনো উস্কানি চাই না। যদি কোনো ভারতীয় অবৈধ অনুপ্রবেশ করে আমরা তাকে গুলি করার পক্ষে না। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য আছে, অপরাধী হলে গ্রেপ্তার করুন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আর ভারতেও বিএসএফের যে জওয়ানরা আছেন, আমি জানি না তাদের সরকার তাদেরকে কী নির্দেশনা দেয়, এইটাই শুধু পার্থক্য বিএসএফ এবং বিজিবির মধ্যে। তবে আগের মতন সীমান্তে কাঁটাতারের বেড়া ঠেলা, আইসা অবৈধ কোনো এখানে স্থাপনা নির্মাণ, কোনো পরীক্ষা নির্মাণ, ঘাঁটি নির্মাণ, বাংলাদেশের সীমান্ত অনেক সময় এগুলো করছে বিএসএফ। এবার কিন্তু ওইদিকে যায়েন না, এবার ওইদিকে গেলে হতে পারি আমরা ছোট দেশ, কিন্তু কলিজাটা কিন্তু পুরা 32 হাত পা থেকে মাথা পর্যন্ত। ইতিহাস ঘাইটা দেখেন, বাংলাদেশিরা 1971 কী করছে, আপনারা শেষে আসছেন, সহযোগিতা করছেন, আমরা অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই না যে আপনি আমাদের উপর গুন্ডামি চালাবেন, পান্ডামি দেখাবেন, আমরা ওইগুলোকে সাধারণভাবে নিব। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু সমতা, ন্যায্যতা, সম্মানের ভিত্তিতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, আমরা দেখেছি শাপলায় কি নির্মমভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল, এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল। এবং আমরা দেখেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাকশাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল। ফলে একটি দল ইতিহাসে যখন দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে, গণহত্যা হরণ করেছে, তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে? আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান, এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয়। যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে। ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে, এখন প্রশ্ন বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব। যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার, আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব। ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার। আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচারের জন্য আমরা কাজ করব। এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো, সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের
খুবই দুঃখের বিষয়, আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা, এবং সেই মামলাগুলোকে নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন। কোনো দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। ফলে প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের পাটাতনে দাঁড়িয়েছে। আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের, আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা, সেই শহীদদের আমরা স্মরণ করছি। এবং আমরা ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয়, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে। ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে। ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন, ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন, এই যে সীমান্তে হত্যা হচ্ছে, আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল, বলেছিল গণভবনের দরজা খোলা আছে। আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব, কিন্তু সংলাপের জন্য নয়, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম। আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয়, তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব। তাই আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে, এই অপপ্রচার বন্ধ করুন। মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না। এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি। সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে। অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখন এই আওয়ামী লীগকে কিছু বলে নাই। বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে, কোনো ধরনের বিচার হয় নাই, এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দখলদারিত্বের সাথে জড়িত, কিন্তু ভারত কোনো কথা বলে নাই। তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল, সংখ্যালঘু নির্যাতনকারী দল, এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল। ফলে এই দেশ আমাদের, এই মাটি আমাদের, আমাদেরকে একসাথে এই মাটিতে ঐক্যবদ্ধভাবে কিন্তু বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। কোনো শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে, সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকব। আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। যেই জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে, তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, এবং পুরো বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। ফলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি, যে সেই বিচার অবশ্যই আমরা করব, এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য, জাতীয় সংহতি, সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে। এবং আজকে আমি এখানে এসেছি, সকল নিপীড়িত সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে। সবাই কথা বলেছেন, যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন, বিচারের কথা বলেছেন। আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব, এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম খুন, সেগুলোর বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। 15 বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা, খুবই সিগনিফিক্যান্ট কথা দর্শক। শিরোনামটাই আপনাদের সামনে বললাম, সমকালে প্রকাশিত হয়েছে যে 15 বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর দেওয়া হবে না। এটি হচ্ছে একটা দেশপ্রেমিক মানুষের বক্তব্য, যে ভারত 15 বছর ধরে শুধু নিয়ে গেছে। এটা কিন্তু শেখ হাসিনা নিজেও বলেছে যে ভারত যে পরিমাণ নিয়েছে, এটা তারা জীবনেও শোধ করতে পারবে না। সত্যি তাই, তাদের নিরাপত্তা, বাণিজ্য একচেটিয়াভাবে। এই জন্য অনেকে ওই ভারতের এখন আচরণ দেখে অনেকে মনে করেন যে এমন করছে কেন, যে তারা কেন মেনে নিতে পারছে না। মেনে নিতে পারছে না এই কারণে যে তাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। তারা মনে করছে যে তাদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে।
স্বাভাবিকভাবে মানুষের মুখের খাবার যখন কেড়ে নেওয়া হয় তখন তো তার মাথা খারাপ হয়ে যায়। সেই মাথা খারাপ অবস্থাটা এখন দেখা যাচ্ছে। তারা নানা ইস্যু ধরে মূল কথা বলতে পারছে না, তারা নানা রকম এদিক সেদিক করছে। এই জন্য দেখেন পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন, আজকে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, কালকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতকে আগে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন এটা মেনে নিতে হবে, এটা মেনে নিলে সমস্যার সমাধান হবে। খুবই যৌক্তিক কথা। এখন ভারত তো সেটা মানতে পারছে না। তারা চায় ঠিক আগে যেভাবে চলছে, যে তারা যা চাইবে যা বলবে তাই শুনবে বাংলাদেশ। কেন শুনবে? কেউ শুনেছে? এবং এই ধরনের তাদের মনোভাবের কারণে তাদের হাত থেকে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সব ছুটে গেছে। কোনো প্রতিবেশী দেশ ভারতকে দেখতে পারে না, এই তাদের ওই মনোবৃত্তির কারণে। যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন 15 বছরে প্রতিবেশী দেশ এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে, এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, আর সুবিধা দেওয়া হবে না, তারা যেন বেশি বাড়াবাড়ি না করে। উপদেষ্টা সোমবার দুপুরে 12টায় খুলনার শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক মত বিনিময় সভায় এই কথা বলেন। সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সব ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। সবাই কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাই হোক, সেটা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, কিন্তু মূল ফোকাসড পয়েন্ট হলো এই যে দেখেন তিস্তার পানি বন্টন চুক্তি এই শেখ হাসিনা 15 বছরে পারে নাই। চেয়েছিল যে অন্তত তিস্তার পানি বন্টন দিয়ে অন্তত দেশের মানুষকে সে বলবে যে না, আমরা তো তিস্তার পানি বন্টন চুক্তি, না সেটা হয়নি। মমতা ফ্যাকড়া বাঁধায়, হ্যাঁ, আবার দিল্লি বলে যে এটা মমতার কারণে, কিন্তু নিয়ম অনুযায়ী যে দিল্লি যেটা করবে কেন্দ্রীয় সরকার সেটাই করবে। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের চুক্তি হবে, সেখানে কেন মমতার বিষয়টা আনা হয়? অথচ দেখেন আমাদের দেশে ইলিশ মাছের ক্রাইসিস, কিন্তু তাদের দুর্গাপূজাতে ঠিকই ইলিশ গেছে এবং কম মূল্যে গেছে, দেশের মানুষকে না খাইয়ে তারা গেছে। তারপরে তাদের ফেনী নদীর তাদের পানির সংকট, চুক্তির আগে তারা পানি নেওয়া শুরু করছে, তারপরে হয় চুক্তি, আর আমরা পানি পাই না। বন্যার সময় আরও পানি দিয়ে ভাসায় দেয়, আর শুকনো সময় আমরা পানি পাই না। তারপরে 15 বছরে অব্যাহতভাবে একদিন দুদিন পর পর ওই সীমান্তে হত্যাকাণ্ড, এটার জন্য পাখির মতন করে তারা মানুষ মারছে, কোনো প্রতিবাদ নেই, দিয়েই গেছে। বিনিময়ে আদানির সাথে যে চুক্তি, এখন ছাত্ররা তো দাবি করছে যে ভারতের সাথে সম্পাদিত সমস্ত চুক্তি প্রকাশ করতে হবে, খোলাসা করতে হবে। আদানির সাথে যেই চুক্তি, সেই চুক্তিটা নিয়ে কি বাংলাদেশের কেউ সুস্থিতে আছে? কয়লার দাম যেভাবে ধরা হয়েছে, এই মূল্য দিয়ে কি এই চুক্তি টেকাইতে পারবে? সেই জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে অনেক সুবিধা দেওয়া হয়েছে, আর না মানে আর দেওয়া হবে, এটারও সাফ কথা। আর এই কারণেই ভারত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বিজিবিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। নতজানু হওয়ার দিন শেষ। নতজানু পররাষ্ট্রনীতি বাদ দিয়ে এখন ঘুরে দাঁড়ানোর সময়। এখন বাংলাদেশ পাল্টা জবাব দিবে ভারতকে। ভারতের চোখে চোখ রেখে ইতিহাসে হয়তো এই প্রথমই, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরকম বার্তা দেওয়া হলো ভারতের চোখে চোখ রেখে প্রতিবাদ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতকে ভয় পাওয়ার কিচ্ছু নাই, এরকমটা খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে, আপনারা শুনলেন। এখন আপনারা আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন এবং মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান ব্যক্তিগত পর্যায়ে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।